আজকে রিভিউ করব আমার পড়া একটা ব্যতিক্রম বই নিয়ে। বইটি ব্যতিক্রম এই জন্য কারণ এটি জেলেদের জীবন সংগ্রাম নিয়ে লেখা একটি সামাজিক উপন্যাস দহনকাল। এখন উপন্যাসটির নাম কেন দহনকাল আমরা সেটাই জানব। হরিশঙ্কর জলদাস মানেই জলদাসদের জীবন সংগ্রামের গল্প, কৈবর্ত জীবনের গল্প। চট্টগ্রামের উত্তর পতেঙ্গার জেলেপাড়ায় জন্ম হরিশঙ্কর জলদাসের। অদ্বৈত মল্লবর্মণ যেমন লিখেছেন নদী সংলগ্ন জেলেদের জীবন নিয়ে, তেমনি হরিশঙ্কর জলদাস লিখেছেন সমুদ্রগামী জেলেদের জীবনালেখ। হরিশঙ্কর জলদাসের গল্প কিংবা উপন্যাস মানেই নিম্নবর্গ মানুষদের প্রতিনিধিত্ব করে, যারা একবেলা খেতে কষ্ট করে এবং যারা জীবন সংগ্রামের বিনিময়ে যাপন কিনে। তেমনই কিছু সমুদ্রগামী জেলেদের জীবন সংগ্রাম নিয়ে উপন্যাস দহনকাল, যেখানে মিশে আছে জেলেদের প্রাপ্তি, অপ্রাপ্তি, স্বপ্ন, রচনামচা। আরও এক অধ্যায়, সেটা একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সেখান থেকে বেরিয়ে আসার নিরলস প্রচেষ্টা। উত্তর পতেঙ্গার দুটি জেলেপাড়া, একটি কৈবর্তপাড়া ও অন্যটি মেছোপাড়া। এখানে মূলত মেছোপাড়া জেলেদের যে জীবন সংগ্রামের গল্প, সেগুলোই মূলত তুলে ধরা হয়েছে। রাধানাথ নামক এক জলদাসের আধার পেরিয়ে আলোর পথে হাঁটার গল্প, যেখানে রাধানাথ তার ছেলে হরিদাসকে তার আশার আলো মনে করে, এবং হরিদাস এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র। বাবা রাধানাথের প্রেরণায় সে আলোর পথে হাঁটছে, আর সেই আশায় রাধানাথ তার ছেলে হরিদাসকে নিয়ে উপস্থিত হয় শিক্ষক আদাবু স্যারের বাসায়। আদাবু স্যার ভালো নাম চিত্তরঞ্জন দে। আদাব স্যার জেলেপাড়ার একমাত্র শিক্ষিত ব্যক্তি, যার শিক্ষা সংক্রান্ত প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট যদিও নেই, তবুও তিনি প্রজন্মের শিক্ষক। তো চিত্তরঞ্জন দাসের কাছেই হরিদাসের যে হাতে খড়ি হয় সেটা, কারণ জেলেপাড়ার তে তখনও জ্ঞানের আলো প্রবেশ করেনি, কারোর মধ্যে মিনিমাম জ্ঞান থাকে না। সেখান থেকে হরিদাস জেলেপাড়ার একমাত্র শিক্ষিত ছেলে কিভাবে হয়ে ওঠে, সেটি নিয়েই গল্পটি এগিয়ে যায়। তো জেলেদের দিনলিপি জুড়ে থাকে অনিশ্চয়তার গল্প। তারপর গোটা জেলে সমাজের যে বহদ্দার থাকে, তারা যখন জেলেদের সাথে কি বলে এটাকে, তাদের যে লোভী মানসিকতা এবং প্রতিযোগিতার কারণে অনেক সময় জেলেদের ভুকা থাকতে হয়। কারণ যেদিন জেলেদের ভালো মাছ বিক্রি হয়, কেবল সেদিনই জেলেদের মুখে হাসি ওঠে, অন্যথায় তাদের না খেয়ে দিন কাটাতে হয়। এখানে আসলে জীবনের সংজ্ঞাটা বলা খুবই দুষ্কর। এই বইটি পড়লে আপনি দেখতে পাবেন কিভাবে মানুষ তার জীবন সংগ্রাম করে বেঁচে থাকে। যারা সমুদ্রগামী জেলেরা, তাদের জীবনের আসলে কোনো ভরসা নেই, তারা জীবন বাজি রেখে সমুদ্রে মাছ ধরতে চায়। মাঘ থেকে কার্তিক, এই 4 মাস জেলেদের মাছ ধরার সময়। এটাকে জেলেদের ভাষায় বলা হয় খুন্দ। এই সময় জেলেরা এই 4 মাস সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে, এবং সেখানে আপনি দেখতে পাবেন কিভাবে মাছ সংগ্রহ করে, সেগুলো নৌকায় তারা জড়ো করে, সেগুলো থেকে কিভাবে শুটকি তৈরি করে এবং সেগুলো জমা করে তারপর বাকি সময়গুলো তারা কাটায়। বর্ষার মৌসুমে তারা মাছ ধরে, এবং আরও বিভিন্ন ব্যাপারে ছিল, যেখানে বহদ্দারদের কিছু নিয়ম থাকে, যে বহদ্দারদের বেশি নৌকার মাছ তোলা হবে, তারপর যারা পাউন্না নায়া কাজ করে তারা। তো রাধানাথ তেমনই একটা পাউন্না নায়া, মানে যে ছোটোখাটো জেলে যার বিহিন্দি জাল নেই, নৌকা নেই, যাদের কষ্টের কোনো শেষ নেই। তো রাধানাথের ছেলে হরিদাস, সে যে অন্যতম ক্যারেক্টার, এবং এখানে এই উপন্যাসের অন্যতম প্রাণ গল্পের প্রাণ খুবুজ্জা, যে একটা পাগলের ক্যারেক্টার। তারপর আপনি এখানে আর হরিদাসের হরিদাসের ঠাকুমা, সে চন্দ্রকলা দাসী। চন্দ্রকলা দাসী একটা প্রতিবাদী ক্যারেক্টার। এখানে জেলেদের সাথে যে বহদ্দার রামহরি, তারপর দয়াল হরি, এরকম অনেকগুলো ক্যারেক্টার আছে। হরবাসী, যে গানের মধ্য দিয়ে জীবনের মানে খোঁজার চেষ্টা করে। তো জালাল মেম্বার একটা ক্যারেক্টার, যে জেলেপাড়ার জেলেরা যেহেতু অশিক্ষিত, তাদের সুযোগ নিয়ে তাদের সাথে প্রবঞ্চনা করে, এবং রামহরি নিজের জীবনের বিনিময়ে সে জালাল মেম্বারের মানে প্রতিশোধ গ্রহণ করে। এরপরে
এভাবেই হচ্ছে এই উপন্যাসটি এগিয়ে যায়। তারপর হচ্ছে এক পর্যায়ে হচ্ছে আমরা দেখতে পাই যে উপন্যাসটি মানে 71-এর পাদদেশে এসে পৌঁছে যায়, যেখানে হচ্ছে অনেক জলদাসের বা অনেক জলপুত্রের মৃত্যু ঘটে। তো পরিবারের মৃত্যু নামক যে মৃত্যু দেবতা হাহাকার ছড়িয়ে দেয়। সন্তানের মুখের দিকে চেয়ে কেউ কেউ সাহস করে হচ্ছে সমুদ্রে মাছ ধরতে গিয়ে পাকিস্তানি বর্বরতার শিকার হয়, কারণ হচ্ছে সেই সময়টাতে পাকিস্তানি সৈন্যরা হচ্ছে সমুদ্রের পাশে হচ্ছে ঘাঁটি গেড়ে বসে। তো তারপর হচ্ছে সেজন্য ওখানে তারা পাকসেনা মনে করে জেলেদের, যার কারণে জেলেরা মাছ ধরতে গেলে তাদেরকে অনেক ধরনের অত্যাচারের শিকার হতে হতো। এবং যেহেতু জেলেরা হিন্দু সম্প্রদায়ে ছিল, এখানে হিন্দু সম্প্রদায়ের জাতিগত দ্বন্দ্ব ফুটে ওঠে। সেটা এরকম ছিল যে যে জেলেরা ছিল কৈবর্ত পাড়ার, তারা নিজেদেরকে উঁচুজাত মনে করত, আর মেচ্ছাপাড়া যারা তাদেরকে নিচুজাত মনে করত। উঁচুজাত হওয়ার কারণে তারা নিচু জাতের সাথে পাশে বসে ভাত খেতেও দ্বিধাবোধ করত। কারণ হচ্ছে যারা মাছাপাড়ার জেলে, মেছুপাড়ার জেলে, তাদের হচ্ছে শুধুমাত্র নৌকায় তারা হচ্ছে শুধুমাত্র নৌকা থাকতো, কারণ তাদের একমাত্র পেশা ছিল মাছ ধরা। আর কৈবর্তপাড়া জেলেদের মানে হচ্ছে জমি আছে, তাদের নিজেদের না হলেও অন্যদের জমিতে কাজ করে, এবং হচ্ছে তারা হচ্ছে যখন জমিতে কাজ থাকে না তখন কেবল ধরে, তাই জন্য তারা নিজেদেরকে উঁচুজাত মনে করে, আর হচ্ছে মেছুপাড়া জেলেদের নিচুজাত মনে করে। এখানে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের জাতিগত দ্বন্দ্ব ফুটে উঠেছে। তারপর হচ্ছে এখন হিন্দু পাড়ার জেলেদের উপর হচ্ছে পাকিস্তানিদের নজর পড়ে। তখন তারা হচ্ছে ওখানে রাধা শ্যামের বউ ছিল বন্ধা, তাকে হচ্ছে গণধর্ষণ করা হয়। তারপর পরিমলের ছোট্ট নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করা হয়। তারপর একে একে তাদের উপর পাকিস্তানিদের যে বর্বরতা সেটি ছড়িয়ে পড়ে। তো হিন্দু পাড়ায় রোজ যুবতী নারীর মাংসের লোভে উকিঝুঁকি দিতে থাকে হচ্ছে পাকিস্তানি বর্বররা। তারপর নিজের অজান্তে জেলে পাড়ার ওই মূর্খ এবং অশিক্ষিত প্রাতিষ্ঠানিক জ্ঞানহীন মানুষগুলো হয়ে যায় একজন মুক্তিযোদ্ধা। আর তখন কেউ দহনকালের মধ্যেই জীবনের ইতি টানে, আর অনেকে হরিদাসের মতো কেউ দহনকাল পেরিয়ে স্বপ্ন দেখে হচ্ছে এগিয়ে যাওয়ার। পাকিস্তানের পৈশাচিক যে গণধর্ষণের দৃশ্যগুলো, ওগুলো পড়তে গিয়ে আমি জাস্ট পজ হয়ে গেছি। আমার তখন হচ্ছে আমি নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা বলছি, ওই উপন্যাসটা যখন পড়তে গেছে আমার যেই ধরনের ফিল হয়েছিল, ঠিক অনেকটা এই ফিলটা আমি হচ্ছে এই উপন্যাসের শেষের দিকে গিয়ে পেয়েছিলাম। পরিশেষে এটাই বলবো, এত বিভেদ, জাতগত পার্থক্য, শিক্ষিত অশিক্ষিতর যে তফাৎ থাকা সত্ত্বেও দিন শেষে আসলে আমাদের একটাই পরিচয়, আমরা হচ্ছে মানুষ। তার সময়ের প্রয়োজনে হচ্ছে এক হয়ে যাওয়ার মধ্যে ফুটে ওঠে। তো বইটি শেষ করার পর একটি বাক্যই বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, সেটি হচ্ছে জহির রায়হানের বিখ্যাত উপন্যাস আরেক ফাল্গুনের সেই বিখ্যাত লাইনটি, আসছে ফাগুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। তো আমরা আসলে দেখি যে হরিদাসরা যারা স্বপ্নবাজ, তারা আসলে হারিয়ে যায় না। যারা জীবনের প্রয়োজনে উৎসর্গ করতে পারে, তারা আসলে বারবার ফিরে আসে। তো পুরো একটা জীবনকে এই দহনকাল উপন্যাসে হচ্ছে ব্যাখ্যা করা হয়েছে। আর দহন শব্দটা আমি আসলে লাস্টে ব্যাখ্যা করতেছি। দহন শব্দটা হচ্ছে যে যন্ত্রণা, আর কার যন্ত্রণা, যে সময়টা ছেলেদের জীবন নিয়ে যে তাদের বর্ণনা, একটা পুরো জীবনকে এখানে একসাথে দেখানো হয়েছে। উপন্যাসটি পড়লে আপনি জীবনের সংজ্ঞাকে অনেক ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। থ্যাংক ইউ।